নমস্কার, আমি আপনাদের প্রিয় গল্পকথক। আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা আমাকে এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। তার ব্যক্তিগত জীবনের এক গভীর অনুচ্চারিত অনুভূতি দিয়ে বোনা এই গল্প। মনোযোগ দিয়ে শুনুন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের গল্পের পটভূমি এক সাধারণ বাঙালি পরিবার। হ্যাঁ, আমার নিজের পরিবার। কিন্তু এই গল্পের কেন্দ্রবিন্দু আমি নই, আমি কেবল সেই কাহিনীর নীরব সাক্ষী। আমার এক ফুফু, যিনি একা থাকেন তার বিশাল পুরনো বাড়িতে। বাড়ির দেখাশোনার জন্য আছে একজন কেয়ারটেকার। তার বাবার সাথে আমার বাবার একটু সখ্যতা ছিল, আর সেই সূত্রে তার বন্ধুর সাথেও আমার পরিচয়। এবং সেই বন্ধুরই একজন শিক্ষক, যার প্রতি আমার মনে এক গভীর নীরব আকর্ষণ। এটি এমন এক আকর্ষণ যা সমাজের চোখে নিষিদ্ধ, কিন্তু হৃদয়ের গভীরে একান্ত নিজের তীব্র। এই বাড়ির বিশাল সম্পত্তি, পুরনো আসবাব, ধুলো পড়া বইয়ের তাক, সবকিছুর আড়ালে লুকিয়ে আছে এক না বলা গল্প, এক তীব্র নিষিদ্ধ চাওয়া। তখন আমি সবেমাত্র যৌবনে পা দিয়েছি। জীবনের হিসেব নিকেশ তখনও স্পষ্ট হয়নি। বাবা মা প্রায়শই বলতেন, বড় হও, দায়িত্ব নাও। কিন্তু আমার মন তখন অন্য আকাশে উড়ত। এই গল্পের শুরুটা হয়েছিল সেই ফুফুর বাড়িতে। ফুফু একা থাকতেন, তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে নিঃসঙ্গতায়। তার বিশাল বাড়ি, বাগান, সবকিছুর দেখাশোনার জন্য ছিল একজন বিশ্বস্ত কেয়ারটেকার। তার নাম ছিল রফিক। রফিকের বাবা হারান কাকা বাবার বন্ধু ছিলেন। বাবার মুখেই হারান কাকার অনেক গল্প শুনতাম। হারান কাকার একটা ছেলে ছিল, আমার বয়সী, কিন্তু সে শহরে পড়াশোনা করত। এই গল্পে সে তেমন গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল হারান কাকা একসময় তার ছেলেকে পড়ানোর জন্য এক শিক্ষক রেখেছিলেন। সেই শিক্ষকের নাম ছিল শ্রীমান সমরেশ রায়। আমার প্রথম দেখা সমরেশবাবুর সাথে সেই ফুফুর বাড়িতেই। রফিক যখন তার বাবার মাধ্যমে সমরেশবাবুর কথা বলেছিল, আমার মনে তেমন কোনো বিশেষ আগ্রহ তৈরি হয়নি। কিন্তু যেদিন তিনি এলেন, আমার সমস্ত ভাবনা ওলটপালট হয়ে গেল। সমরেশবাবু এসেছিলেন হারান কাকার সঙ্গে, তার ছেলের পড়াশোনা দেখভাল করার জন্য। হারান কাকা চেয়েছিলেন তার ছেলেও যেন ভালো শিক্ষা পায়। কিন্তু ভাগ্যচক্রে হারান কাকার ছেলের তখন অন্য ব্যস্ততা, আর সেই সূত্রে সমরেশবাবু প্রায়ই আসতেন হারান কাকার বাড়িতে। আর সেই সূত্রে হারান কাকা আমাকেও মাঝে মাঝে ডেকে নিতেন। আমার সেই সময়টা ছিল এক অদ্ভুত সময়। একদিকে কলেজের পড়াশোনা, অন্যদিকে পরিবারের দায়িত্বের এক অস্পষ্ট ধারণা। কিন্তু সবকিছুর ওপরে ছিল এক তীব্র কৌতূহল। আমি নতুন কিছু জানতে চাইতাম, নতুন মানুষের সান্নিধ্য চাইতাম। আর সমরেশবাবুর সান্নিধ্য আমাকে এক নতুন জগতে নিয়ে গেল। প্রথম দিন যখন তিনি এলেন, আমি অবাক হয়ে গিয়েছিলাম। তিনি ছিলেন দীর্ঘাঙ্গী, শ্যামবর্ণ, চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি, যা ভাষায় বর্ণনা করা কঠিন। তার কথা বলার ভঙ্গি ছিল শান্ত, কিন্তু প্রতিটি শব্দে ছিল এক গভীর জ্ঞান। তিনি যখন কথা বলতেন, মনে হতো যেন কোনো প্রাচীন পুঁথি থেকে উঠে আসা সুর। তার উচ্চারণে ছিল এক নিজস্ব ছন্দ। তার হাতে ধরা বইগুলো যেন তারই প্রতিবিম্ব। আমি প্রথম দেখাতেই তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করেছিলাম। এটা কোনো সাধারণ আকর্ষণ ছিল না, এটা ছিল এক গভীর নিঃশব্দ টান, যা শরীরের বাইরে মনকে ছুঁয়ে গিয়েছিল। আমি লক্ষ্য করলাম, হারান কাকা যখন তার ছেলের পড়াশোনা নিয়ে কথা বলছেন, সমরেশবাবু তখন প্রায়ই আমার দিকে তাকিয়ে হাসছেন। সেই হাসি ছিল এমন কিছু যা ভাষায় প্রকাশ করা যায় না। সেই হাসিতে ছিল এক সহানুভূতির আভাস, আবার একই সাথে ছিল এক প্রচ্ছন্ন কৌতুকের ঝলক। তারপর থেকে যখনই হারান কাকা আমাকে তার বাড়িতে ডাকতেন, আমি তড়িঘড়ি যেতাম। জানতাম সেখানে সমরেশবাবু থাকবেন, তার সাথে কথা বলার সুযোগ পাব। প্রথমে আমি কেবল তার কথা শুনতাম। তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন, সাহিত্য, ইতিহাস, দর্শন। তার জ্ঞান ভাণ্ডার ছিল অগাধ। আমি মুগ্ধ হয়ে শুনতাম, আর যখনই সুযোগ পেতাম তাকে প্রশ্ন করতাম। তিনি অত্যন্ত ধৈর্য সহকারে আমার সব প্রশ্নের উত্তর দিতেন। একদিন আমরা বসেছিলাম হারান কাকার বসার ঘরে। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। হারান কাকা তার ছেলের জন্য কিছু বই খুঁজছিলেন। আমি সমরেশবাবুর পাশে বসেছিলাম। তিনি তখন একটি পুরনো বই পড়ছিলেন। হঠাৎ তিনি বইটি বন্ধ করে আমার দিকে তাকালেন। তার চোখে আমি সেই একই দীপ্তি দেখতে পেলাম। তিনি মৃদু হেসে বললেন, তুমি কি ভাবছ বলো তো?
আমার বুক থুকফুক করছিল। এমন প্রশ্ন আমি আশা করিনি। আমি কেবল তার দিকে তাকিয়ে রইলাম। তিনি আবার বললেন, তোমার চোখে আমি একটা প্রশ্নচিহ্ন দেখতে পাচ্ছি। সেই প্রশ্নটা কিসের? আমি কোনো মতে বললাম, আমি শুধু ভাবছি, এত জ্ঞানের অধিকারী হয়েও আপনি কেন এখানে, এই সামান্য কাজে? সমরেশবাবু হেসে ফেললেন। তার হাসিটা ছিল খুবই শান্ত, কিন্তু সেই হাসির মধ্যে ছিল এক গভীর বেদনা। তিনি বললেন, জ্ঞান শুধু বইয়ের পাতায় থাকে না, জীবনটাও একটা বিরাট শিক্ষা, আর এই শিক্ষা সবখানে পাওয়া যায়। সেই দিন থেকে আমাদের মধ্যে এক অন্যরকম সম্পর্ক তৈরি হতে শুরু করল। এটা কোনো সাধারণ আলাপচারিতা ছিল না, এটা ছিল দুই আত্মার সংযোগ। তার চোখে আমি আমার নিজের অজান্তেই অনেক প্রশ্ন খুঁজে পেতাম, যা আমি কাউকেই বলতে পারতাম না। তার কথা শুনলে আমার মনে হতো আমি যেন এক নতুন পৃথিবীতে প্রবেশ করছি। কিন্তু এই আকর্ষণ ছিল সম্পূর্ণ একতরফা, অন্তত আমি তাই ভাবতাম। তিনি ছিলেন আমার বাবার বন্ধুর শিক্ষক। তার বয়সও আমার থেকে অনেক বেশি। আমি জানতাম এই ধরনের ভাবনা শুধুমাত্র আমার মনেই সম্ভব। সমাজের চোখে এটা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। একদিন ফুফু আমাকে ডেকে পাঠালেন। ফুফু একা থাকতেন, তার জীবনে তেমন কেউ ছিল না। তিনি তার বিশাল বাড়ি, সম্পত্তি সবকিছুর ভার আমার ওপর দিতে চেয়েছিলেন। আমি জানতাম এই বাড়ির সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি, কিন্তু এই বাড়ির আনাচে কানাচে, বিশেষ করে সেই পুরনো লাইব্রেরিতে আমার এক অন্য স্মৃতি লুকিয়েছিল। সেখানে বইয়ের তাকের আড়ালে আমি প্রায় সমরেশবাবুর সান্নিধ্য অনুভব করতাম। আমার মনে আছে, একদিন বৃষ্টির সন্ধ্যায় আমি ফুফুর বাড়িতে একা বসেছিলাম। সমরেশবাবু তখন হারান কাকার বাড়িতে এসেছিলেন। বাইরে তুমুল বৃষ্টি। আমি লাইব্রেরিতে বসে বই পড়ছিলাম। হঠাৎ আমার মনে হলো কে যেন দরজায় দাঁড়িয়ে। আমি চমকে উঠে তাকালাম। দরজায় দাঁড়িয়ে সমরেশবাবু। তার পরনের চাদর বৃষ্টিতে ভিজে একাকার। আমার হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলতে শুরু করল। এমনভাবে তাকে এখানে দেখাটা আমি কল্পনাও করিনি। তিনি শান্তভাবে বললেন, হারান কাকা আমাকে এখানে পাঠালেন। বললেন, এই বৃষ্টির মধ্যে ফিরতে পারবে না, তাই এখানে একটু বসতে চেয়েছিল। আমি কোনো মতে বললাম, আসুন আসুন, বসুন। তিনি ভেতরে এসে বসলেন। আমি তার জন্য চা বানাতে গেলাম। যখন চা নিয়ে ফিরলাম, তিনি তখন জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলেন। তার মুখটা ছিল বিষণ্ণ। আমি তার পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ আমরা চুপচাপ বসে রইলাম। বৃষ্টির শব্দ, বাতাসের শোঁ আওয়াজ, এই দুটি মানুষের নীরব উপস্থিতি, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। হঠাৎ তিনি আমার দিকে তাকালেন। তার চোখ দুটোতে আমি এক গভীর বেদনা দেখতে পেলাম। তিনি বললেন, তোমার কি কখনো মনে হয়েছে কিছু জিনিস শুধু মনের গভীরে লুকিয়ে রাখাই ভালো? আমার বুক কাঁপছিল। আমি তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। আমি শুধু আস্তে করে মাথা নাড়লাম। তিনি আমার দিকে আরও একটু ঝুঁকে এলেন। তার শরীরের উষ্ণতা আমাকে ছুঁয়ে যাচ্ছিল। আমি শ্বাস নিতে ভুলে যাচ্ছিলাম। তিনি ফিসফিস করে বললেন, আমার মনে হয় কিছু অনুভূতি সমাজের চোখে অপরাধ, কিন্তু সেই অপরাধের মধ্যেই হয়তো লুকিয়ে থাকে এক অন্যরকম আনন্দ। আমার শরীর হিম হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম এই মুহূর্তটা কোনো সাধারণ মুহূর্ত নয়, এটা ছিল এক নিষিদ্ধ পথের শুরু। তার চোখে আমি এক তীব্র কামনা দেখতে পেলাম, যা আমার নিজের মনেরই প্রতিচ্ছবি। এরপর আমাদের দেখাগুলো আরও ঘন ঘন হতে লাগল। কখনো হারান কাকার বাড়িতে, কখনো বা ফুফুর বাড়িতে। প্রতিবার তার সাথে দেখা হলে আমার মনে এক তীব্র উত্তেজনা কাজ করত। তার প্রতিটি স্পর্শ, প্রতিটি চাহনি আমার হৃদয়ে ঝড় তুলত। আমরা কথা বলতাম কম, কিন্তু আমাদের নীরবতাতেই যেন অনেক কথা বলা হয়ে যেত। আমার মনে আছে, এক দুপুরে আমরা ফুফুর সেই পুরনো লাইব্রেরিতে বসেছিলাম। বাইরে গনগনে রোদ, বইয়ের তাকে ধুলো জমে আছে, কিন্তু আমাদের মনে তখন এক অন্যরকম উষ্ণতা। তিনি আমার হাতটা আলতো করে ধরলেন। তার হাতের স্পর্শ ছিল বিদ্যুতের মতো। আমার শরীর কেঁপে উঠল। তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তার চোখে ছিল এক নতুন দীপ্তি। তিনি বললেন, আজ শুধু মন যা চায় তাই হতে দাও। আমার মনে তখন ভয়ের সাথে এক তীব্র আনন্দ মিশ্রিত। আমি জানতাম আমি যা করতে চলেছি তা সমাজের চোখে সম্পূর্ণ ভুল, কিন্তু তার হাতের স্পর্শ, তার চোখের চাহনি আমাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল, যেখানে কোনো নিয়ম ছিল না, কোনো বাধা ছিল না। তিনি আমার আরও কাছে এলেন। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে তখন কেবল তাঁরই উপস্থিতি, তার ভালোবাসা, তার কামনা, সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। তিনি আমার কানের কাছে ফিসফিস করে বললেন, তোমার এই নীরব আকর্ষণ, এটাই আমাকে সবচেয়ে বেশি টানে। আমার শরীরের প্রতিটি রোমকূপ জেগে উঠেছিল। আমি তার বাহু ডোরে বাধা পড়লাম। এই মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলতে থাকুক, আমি তাই চাইছিলাম।
কিন্তু সমাজের নিয়ম, পরিবারের চিন্তা, সবকিছুর এক অস্পষ্ট ভয় তখনও আমার মনে উঁকি দিচ্ছিল। আমাদের এই গোপন অভিসার চলতে লাগলো। প্রতিবার তার সান্নিধ্য আমাকে আরও নতুন এক জগতে নিয়ে যেত। তার প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বন আমার মনে এক তীব্র উত্তেজনা সৃষ্টি করত। আমি জানতাম এই সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে না, কিন্তু এই ক্ষণিকের আনন্দ, এই নিষিদ্ধ ভালোবাসা আমাকে এক অন্যরকম জীবনের স্বাদ দিচ্ছিল, যা আমি আগে কখনো পাইনি। একদিন ফুফু আমাকে ডেকে বললেন, তোর তো এবার বিয়ে ঠিক করার সময় হয়েছে। এই কথা শুনে আমার মনে এক ঝড় বয়ে গেল। একদিকে সমরেশবাবু, অন্যদিকে আমার ভবিষ্যৎ। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সেই রাতে সমরেশবাবু এলেন। আমি তার কাছে সব খুলে বললাম। তিনি চুপচাপ শুনলেন। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না। আমি তার দিকে তাকিয়ে রইলাম। তার চোখে আমি এক গভীর বেদনা দেখতে পেলাম। তিনি আমার হাত ধরলেন। তার হাত ছিল ঠান্ডা। তিনি বললেন, আমি জানতাম এই দিনটা আসবে, কিন্তু আমি কখনো ভাবিনি এটা এত তাড়াতাড়ি হবে। আমি কাঁদতে শুরু করলাম। আমার মনে তখন কেবল এক্ষুনি এখান থেকে যাও। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি হয়েছে কাকা, কেন আমাকে যেতে বলছেন? তিনি আমার দিকে এগিয়ে এলেন। তার হাত কাঁপছিল। তিনি বললেন, আজ রাতে এখানে যা ঘটবে তা তুমি সহ্য করতে পারবে না। তুমি চলে যাও, এক্ষুনি। আমি তার কথা বুঝতে পারছিলাম না, কিন্তু তার চোখে মুখে যে ভয় ছিল তা আমি উপেক্ষা করতে পারলাম না। আমি আর কিছু না ভেবেই সেখান থেকে ছুটতে শুরু করলাম। আমার মনে তখন কেবল এক তীব্র আতঙ্ক, এক অজানা আশঙ্কা। আমি কি কিছু দেখতে চলেছিলাম যা আমার জীবন বদলে দেবে? আমি যখন হারান কাকার বাড়ির পাশ দিয়ে ছুটছিলাম, তখন পেছন থেকে মানুষের চিৎকার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমি থামলাম না। আমি কেবল ছুটতেই লাগলাম, যতদূর পারি। আমার মনে তখন কেবল সমরেশবাবু। তার কি কিছু হয়েছে? এই সব কিছুর সাথে কি তার কোনো সম্পর্ক আছে? আমি যখন দূরে এসে দাঁড়ালাম, তখন রাত গভীর। আমার শরীর কাঁপছিল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এই রহস্যের সমাধান কি? এই ঘটনার পেছনে আসল কারণ কি? আর সমরেশবাবু, তিনি এখন কোথায়? এই গল্পের পরবর্তী অংশে কি ঘটবে তা জানতে হলে আপনাদের কমেন্ট করে জানাতে হবে। আপনারা কি জানতে চান সেদিন রাতে হারান কাকার বাড়িতে কি ঘটেছিল? সমরেশবাবুর কি হয়েছিল? আর আমার জীবনে এই ঘটনার প্রভাব কি পড়েছিল? যারা এই গল্পটি শেষ পর্যন্ত শুনেছেন তাদের আমি আমার আইএমও নাম্বারটি দেব, তাই কমেন্ট করে জানান পরবর্তী পর্ব শুনতে চান কিনা। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন।